নবনীতার লেখা গল্প অবলম্বনে আবার বসন্ত। ঘরে একটা হালকা সবুজ আলো জ্বলছে। অন্ধকারে থাকতে থাকতে চোখ অন্ধকারেই অভ্যস্ত হয়ে যায়, তাই এই হালকা আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে ঘড়ির কাঁটাগুলো। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকালো চন্দ্রমৌলি। হ্যাঁ, ওটাও স্পষ্ট দেখা যাচ্ছে। 20 বছর আগে চন্দ্রমৌলি, কলেজ থেকে সদ্য পাশ করে বেরোনো চন্দ্রমৌলি, প্রেমে হাবুডুবু খাওয়া চন্দ্রমৌলি, লাল বেনারসি পরে মুখে রংচং মেখে মাথা ভর্তি সিঁদুর নিয়ে সংসেজে বসে আছে চন্দ্রমৌলি। সংসার নামক সার্কাসে প্রবেশের ঠিক আগের মুহূর্তে চন্দ্রমৌলি। ছবিতে চন্দ্রমৌলির পাশে পাঞ্জাবি পরে কপালে চন্দনের ফোঁটা কেটে হাসি মুখে যে বসে আছে, সেই মানুষটি এই মুহূর্তে চন্দ্রমৌলির পাশে এক হাত দূরত্বে পিছন ফিরে অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। না, এটা নতুন কোনো ঘটনা নয়। গত দীর্ঘ 10টা বছর ধরে প্রায় প্রতি রাতেই ঘটে চলেছে এই সার্কাস। কেন? সার্কাস বললে দোষ কোথায়? কোথায় অসঙ্গতি? আজও চন্দ্রমৌলি এক বুক আশা নিয়ে রাতে স্নান সেরে লেস দেওয়া শাটিনের নাইটিটা পরেছিল। চুপি চুপি একটা দামি পারফিউম লাগিয়েছিল ঘাড়ে গলায়। তারপর দেবোত্তমের সামনে ড্রেসিং টেবিলের সামনে বসে যত্ন করে নাইট ক্রিম মেখেছিল হাতে মুখে ঘাড়ে। সাথে কিছু টুকটাক কথা বলেছিল দেবোত্তমের সাথে, যেমন সবসময় বলে থাকে। কাল তিতলির স্কুলে পিটিএম আছে, 12-এ উঠলে ওকে টিউশন দিতে হবে। ডিম শেষ হয়ে গেছে, কাল যেন পারলে দেবোত্তম নিয়ে আসে ফেরার পথে, ইত্যাদি ইত্যাদি। দেবোত্তমের মুডটা ভালো আছে মনে করে ওর গা ঘেঁষে বসেছিল চন্দ্রমৌলি, যদি কোনো মিরাকেল ঘটে সেই আশায়। দেবোত্তম বলে চলেছিল, ঘরের ছোটখাটো জিনিসগুলো মালতীকে দিয়ে আনিয়ে নাও না কেন? দোকানের সামনে পার্কিং পাওয়া যায় না, গাড়ি থামিয়ে ডিম কেনা সম্ভব নয়। ঠিক তখনই চন্দ্রমৌলির নাকে সেই পরিচিত গা গোলানো গন্ধটা ভক করে ঢুকলো। মুখটা ঘুরিয়ে নিল ও। আজও তার মানে চন্দ্রমৌলি যখন রান্নাঘরে ব্যস্ত ছিল, দেবোত্তম নিজের পেক বানিয়ে গলায় ঢেলেছে। হ্যাঁ, আজকাল ওটাই ওর ভালোবাসা, ওটাই ওর নেশা। ওটা পেলে আর কিছুই লাগে না মানুষটার। তবু এক প্রকার দম বন্ধ করে আজ চন্দ্রমৌলি দেবোত্তমের হাতটা ধরেছিল আলতো করে, বলেছিল, কেন খাও এসব? আবার ন্যাকামো শুরু করো না তো মৌলি, জানোই তো ওটা ছাড়া ঘুম আসে না আমার। কেন? আগে তো আসতো, চেষ্টা করে দেখো না একবার। বলে দেবোত্তমের বুকে অনেকদিন পর আজ হাতটা রেখেছিল চন্দ্রমৌলি। দেবোত্তম সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, কেন এসব চেষ্টা করো? এতদিনে তো নিশ্চয়ই বুঝে গেছো, এসব আমার আর ভালো লাগে না। বুড়ো বয়সে যত সব ন্যাকামো। অপমানে লজ্জায় চন্দ্রমৌলি চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। চিৎকার করতে গিয়ে মনে পড়ল পাশের ঘরে শাশুড়ি আর তিতলি ঘুমোচ্ছে, তাই গলা নামিয়ে বলেছিল, কিসের ন্যাকামো? এটাই নর্মাল, এটাই ন্যাচারাল। তোমার না থাকুক, আমার আছে। হ্যাঁ, আজও আমার চাহিদা বেঁচে আছে। কি করব আমি? গত 10টা বছর ধরে তুমি আমাকে বঞ্চিত করে চলেছ, অথচ আমার কি দোষ তা আমি আজও জানতে পারলাম না। মৌলি, আমি তোমাকে আগেও বলেছি, এতে তোমার একার দোষ নয়। ফালতু নিজেকে দোষারোপ করে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করো না। তাহলে বলো, কেন তুমি আমার সাথে এই অবিচার করে চলেছ দিনের পর দিন? এটা একদিনে হয়নি, দূরত্ব আস্তে আস্তে বেড়েছে। যে সময় আমার তোমাকে দরকার ছিল, তখন তুমি আমাকে এক কথায় উপেক্ষা করেছ। মেয়ে হবার পরে মেয়েকে নিয়ে আলাদা শোয়া শুরু করেছ। মেয়ে বড় হলে তোমার চাকরি, তোমার সাইট ভিজিট, রাতের পর রাত বাইরে থেকেছ। তখন কখনো মনে হয়নি তোমার যে আমি বঞ্চিত হচ্ছি? আমিও রাতের পর রাত ঘুমাইনি। তারপর আমি আমার পথ বেছে নিয়েছি। আজ আর আমি ড্রিঙ্ক না করে থাকতে পারবো না। বাকি তুমি যা চাও তার আমি তোমাকে দিতে পারবো না। সেজন্য যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও তো যেতে পারো, আমি আটকাবো না। আর যদি থাকতে চাও তবে এরকম ভাবেই থাকতে হবে। বাকি তিতলির দায়িত্ব, আমাদের দুজনেরই। দায়িত্বটাই সব। দায়িত্ব পালন করার জন্যই কি আমরা একদিন ভালোবেসে বিয়ে করেছিলাম? ওসব পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ আছে? সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আমরাও বদলেছি। নাও, এবার শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। সে তো পাবেই, ওই ছাই পাশ গিললে ঘুম পাবে না তো কি পাবে?
গুড নাইট বলে পিছন ফিরে শুয়ে পড়েছিল দেবোত্তম। আর কিছুক্ষণ পরই নাক ডাকার শব্দ পেয়েছে চন্দ্রমৌলি। সেই থেকেই ও তাকিয়ে আছে ঘড়ির দিকে। আর মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে দেওয়ালে টাঙানো ওর আর দেবোত্তমের বিয়ের ফটোটার দিকে। পুরনো কাসুন্দেই বটে। ছোট্ট তিতলিকে নিয়ে যখন রাতের পর রাত হিমশিম খেয়েছে চন্দ্রমৌলি, তখন প্রায় দেবোত্তম অফিস থেকে ফিরে বলেছে, রাতে ঘুম হয় না, অফিসে গিয়ে কাজে এনার্জি পাই না। কখনো বলেছে, আজ বসের কাছে কথা শুনতে হলো, কাজে ভুল হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন করতে পারছি না। একদিন শাশুড়ি মা বললেন, বাচ্চাটা সারা রাত কাঁদে, দেবুর ঘুম হয় না রাতে, বৌমা তুমি বরং দুধ খাইয়ে ওকে আমার কাছে দিয়ে যেও। সেটাও সম্ভব হয়নি। প্রতি 2 ঘন্টা অন্তর তিতলি কেঁদে উঠত, হয়তো খিদেতে, নইলে কাঁথা ভিজিয়ে। তখনই ও মেয়ে নিয়ে আলাদা ঘরে শোবার ডিসিশনটা নিয়েছিল। সেটা আজ পুরনো কাসুন্দেই বটে। বিয়ের পর থেকেই বাড়িতে শ্বশুর শাশুড়ি, বাড়ি ভর্তি লোকের সামনে ইচ্ছে হলেও কাছাকাছি তো দূর, দুদণ্ড পাশাপাশি বসে কথা বলার সুযোগও কি হয়েছে ওদের? তবু বিয়ের পরের 2 বছর ছিল ওদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর সময়। সকলে চোখ বাঁচিয়ে হয়তো কখনো দেবোত্তম টেনে ধরতো মৌলির হাত, কখনো সন্ধ্যের সময় কাপড় তুলতে যাবার নাম করে ছাদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করত দুজনে। অফিসের কাজের নাম করে সিনেমা দেখতে চলে যেত। তাই সেই দিনগুলো বিয়ের আগের প্রেমময় দিনগুলোর মতোই উজ্জ্বল হয়ে আছে স্মৃতির পাতায়। বিয়ের 2 বছরের মাথায় তিতলি পেটে এলো। সেই যে দূরত্ব শুরু হলো, সে দূরত্ব তিল তিল করে বেড়েই চলল। তিতলি একটু বড় হলে আবার একসাথে শুতে শুরু করে ওরা। কিন্তু সে সময় তিতলির ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মৌলি দেবোত্তমকে কাছে ঘেঁষতে দিত না। তিতলির যখন 6 বছর বয়স, তখন মৌলির শ্বশুরমশাই মারা গেলেন। তারপর থেকে মৌলির শাশুড়ির একা ঘুম আসতো না, প্রায় তিতলিকে ডেকে নিতেন। একসময় তিতলিরও অভ্যাস হয়ে গেল ঠাকুরমার সাথে শোয়ার। কিন্তু তিতলি সরে গেলেও ওদের দুজনের মাঝে জায়গাটা ফাঁকাই থেকে গেল। তারপর অবশ্য শুরু হলো চন্দ্রমৌলি নিজের অস্তিত্বের লড়াই। দেবোত্তম আর চন্দ্রমৌলি একই কলেজে থেকে একসাথে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল। সেই কলেজের সময় থেকেই ওদের প্রেম। দেবোত্তম ইঞ্জিনিয়ারিং এর পর MBA করলো। তারপর থেকে ওদের কাজের ধরনটাই বদলে গেল। বেশিরভাগ সময়ই ও ওয়ার্ক ফ্রম হোম করতে লাগলো, বাড়িতেই থাকতো বেশিরভাগ সময়টা। অন্যদিকে চন্দ্রমৌলি খুব ভালোবেসে পড়েছিল ও সাবজেক্টটা, মন দিয়ে শিখেছিল কাজের খুঁটিনাটি। তাই ও নিজের কাজটা কোনোদিনই ছাড়তে চায়নি। অথচ বিয়ে, তারপর বাচ্চা, এসব কিছু মৌলির কেরিয়ারে খুব এফেক্ট ফেলেছিল। কাজ থেকে একদম গুটিয়ে নিয়েছিল নিজেকে। তাই যখনই বুঝলো তিতলি ঠাকুরমার ন্যাওটা হয়েছে, ভালোই থাকে ঠাকুরমার কাছে, তখন থেকে শুরু হলো ওর কেরিয়ারের লড়াই। যখন তিতলির 8 বছর বয়স, তখন নতুন কোম্পানিতে জয়েন করেছিল মৌলি। তারপরেই শুরু হলো কাজের জন্য সকাল 10টা থেকে রাত 8টা অবধি বাড়ির থেকে বাইরে থাকা, কাজের মাঝে সাইট ভিজিটের জন্য দেশের বিভিন্ন শহরে যাওয়া থাকা ইত্যাদি। সেই সময় অবশ্য দেবোত্তম বাধা দেয়নি, নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে কাজ করেছে চন্দ্রমৌলি। কিন্তু হয়তো সেই সময়ই ওদের দুজনের মাঝে দূরত্বটা একটু একটু করে বেড়ে গেছে। কিন্তু দোষ কি একা মৌলির? কোথায় দেবোত্তমও তো কোনোদিন মুখ ফুটে বলেনি যে ও মৌলিকে কাছে পেতে চায়। অর্ণব আর চন্দ্রমৌলি একই কোম্পানিতে একসাথে আছে প্রায় 5 বছর। ওরা একই বয়সী। অর্ণবের ছেলে আর তিতলি একই ক্লাসে পড়ে, যদিও স্কুল আলাদা। অর্ণবের বউ স্মিতা হোম মেকার, সুন্দর গোছানো সংসার ওদের। 2 বছর আগে অর্ণব নতুন ফ্ল্যাট কিনেছে নিউ টাউনে। গৃহপ্রবেশে ডেকেছিল চন্দ্রমৌলিকে। তখনই দেখেছে ওদের দুজনের সংসার, যাকে বলে সুখী গৃহকোণ। অর্ণব হেসে বলল, তোমার টিপটা সরে গেছে, দাঁড়াও, বলে হাত বাড়িয়ে টিপটা ঠিক করে দিল অর্ণব। মৌলির লজ্জা লাগলো। চারদিকে চেনা মুখ, কিন্তু কোথাও যেন একটা ভালো লাগাও কাজ করলো। মুখে বলল, ওয়াশরুমে গেছিলাম, কারেন্ট চলে গেল, দেখতে পাইনি কিছু। অর্ণব নরম গলায় বলল, তোমাকে কালো টিপে বেশ সুন্দর দেখায় কিন্তু। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মৌলি, তুমি এত কিছু সামলেও সাজগোজ করার সময় পাও কি করে? কি যে বলো, আমি আবার সাজি নাকি? নয়তো কি, ওই হালকা কাজল, লিপস্টিক, ম্যাচিং কানের দুল, সব মিলিয়ে বেশ সুন্দর দেখায় তোমাকে। নাও হয়েছে, আজকাল ফ্লার্ট করতে শিখেছো দেখছি। আরে না, সত্যি বলছি। জানো, স্মিতা আজকাল নিজেকে এমনভাবে সংসার আর ছেলের মধ্যে জড়িয়ে ফেলেছে
যে নিজের দিকেও তাকানোর সময় পায় না। সাজগোজ তো দূরের কথা, কি চেহারা হয়েছে! থাইরয়েড বাঁধিয়েছে, খাওয়া দাওয়া ঠিক নেই, ওজন বেড়ে যাচ্ছে দিনে দিনে, যা তা অবস্থা। নাও রাখো, আর বউয়ের নিন্দা করতে হবে না। তোমরা সব পুরুষেরাই সমান, চান্স পেলেই শুধু বউয়ের নিন্দা। আজকাল অর্ণব দিনের মধ্যে অন্তত একবার এসে দাঁড়ায় মৌলির ডেস্কের সামনে, দাঁড়িয়ে গল্প করে কিছুক্ষণ। বাড়ির গল্প, ছেলে মেয়ের পড়াশোনার গল্প, চন্দ্রমৌলিদের নেক্সট ট্রিপের ব্যাপারে জানতে চায়। আবার কোনোদিন দুজনে মিলে ক্যাফেতে গিয়ে কফি স্যান্ডউইচ খেয়ে আসে। সেদিন রাতেও ঘুম হলো না মৌলির। শরীরে মনে ভীষণ একটা কষ্ট, একটা না পাওয়ার জ্বালা তাড়িয়ে বেড়াচ্ছিল ওকে। আচ্ছা, মানুষ খিদে, ঘুম, টয়লেট সব চাহিদার কথা গলা ফুলিয়ে বলতে পারে, অথচ শারীরিক চাহিদার ব্যাপারে কেন মুখে কুলু পেটে থাকতে হয়? এটাও তো বাকি সব চাহিদার মতোই তীব্র। তবে কেন কেন চুপ করে থাকতে হবে ওকে? মাঝরাতে ঘুমন্ত দেবোত্তমের দিকে তাকিয়ে গায়ের জ্বালাটা আরো বেড়ে গেল মৌলির। ওই মাঝরাতে বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে জোরে জোরে কাঁদলো মৌলি, প্রাণ ভরে কাঁদলো। তারপর ঠান্ডা জলে স্নান করে ফিরে এলো ঘরে। দেবোত্তমের পাশে গিয়ে শুতেও ইচ্ছে করছে না আজ আর। সোফায় গায়ে এলিয়ে দিল মৌলি, ফোনটা হাতে তুলে নিল। আজ আর ঘুম আসবে না, মুঠোফোনে কিছু হাবিজাবি জিনিস দেখেই বাকি রাতটুকু কাটিয়ে দেবে ঠিক করলো মৌলি। তিতলি ভালোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে কিছুদিন হলো কলেজে ভর্তি হয়েছে। আজকাল ও অনেক কিছু লক্ষ্য করে হয়তো বুঝতেও পারে অনেক কিছু। সকালে ব্রেকফাস্ট করতে এসে তিতলি জিজ্ঞেস করলো, মা, তুমি রাতে ঘুমাওনি কেন রে? তোমার চোখ দেখে মনে হচ্ছে। চোখ লাল, চোখের নিচে কালি। ঘুম আসছিল না। মা, অমন বুড়িদের মতো কথা বলো না তো। মর্নিং ওয়াক অথবা জিম স্টার্ট করতে পারো তো। সারাদিন বসে বসে কাজ করো, তোমার ওয়েটও বেড়ে যাচ্ছে। এক্সারসাইজ করলে ঘুমও ভালো হবে। বলছিস? নয়তো কি? আচ্ছা দেখি। হ্যাঁ দেখো, বলে উঠে গেল তিতলি। মেয়েটা বড় হয়ে গেল, পড়াশোনায় তুখোড়, বেশ সমজদারও হয়েছে। ভেবে ভালো লাগলো চন্দ্রমৌলির। অফিসে ঢুকতেই অর্ণব এসে দাঁড়ালো সামনে। ওকে দেখে বেশ বিভ্রান্ত মনে হলো মৌলির। চুল উস্কো খুস্কো, চোখ লাল। মৌলি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মৌলি, তুমি প্লিজ আমার সাথে একটু নিচে চলো, কথা আছে। অফিস বিল্ডিং এর সামনে এক চিলতে ঘাসে ঢাকা জায়গাটায় পাতা বেঞ্চে গিয়ে বসলো। মৌলিও বসলো ওর পাশে। অজান্তেই মৌলির কাঁধ ছুঁয়ে গেল অর্ণবের বাহু। এবার হঠাৎ অর্ণব মৌলির হাত দুটো চেপে ধরে বলল, মৌলি, সত্যি বলছি, আমি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না আমি। স্মিতার মন ও শরীর আমার কাছে একদম অচেনা লাগে। ও আমার কাছে আসলে আজকাল আমার অস্বস্তি হয়, বরং তোমার কাছে আসলে আমি একটু শান্তি পাই। তোমার সাথে কত রকম ব্যাপারে কথা বলা যায়। তুমি কি সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখো। তোমাকে দেখলেও আমি একটু শান্তি পাই। মৌলি, আমি ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত, বঞ্চিত। তুমি আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। মৌলি অবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব আবার বলল, চলো না মৌলি, দুদিন ছুটি নিয়ে ঘুরে আসি কোথাও দুজনে। আমি জানি, আমি বুঝতে পারি, তোমার মনেও জমে আছে অনেক দুঃখ। তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। যাবে? যাবে মৌলি? সমুদ্রে যাবে? ডায়মন্ড হারবার? মৌলির হাত তখনও অর্ণবের হাতের মধ্যে। বেশ জোরে চেপে ধরেছে অর্ণব ওর হাত দুটো। মৌলি ভাবতে চেষ্টা করলো, এ তো সেই হাতছানি যার জন্য বছরের পর বছর ধরে মৌলির শরীর মন জ্বলে পুড়ে যাচ্ছে, যা ও চেয়ে এসেছে এতগুলো বছর ধরে। পর মুহূর্তেই ওর রক্ষণশীল মস্তিষ্ক যেন ওর গলা টিপে ধরল। মৌলি আস্তে আস্তে ছাড়িয়ে নিল নিজের হাতটা। আবার ভাবলো মৌলি, অর্ণব আর দেবোত্তমের মধ্যে তাহলে কোনো পার্থক্য নেই। নিজের স্ত্রীর প্রতি দুজনেরই হয়তো একই মনোভাব পোষণ করে চলেছে। দুদিন ছুটি নিয়েছে মৌলি, কি জানি কেমন যেন একটা অনীহা কাজ করছে অফিসে যেতে। এই অফিসে ওর 7 বছর হয়ে গেল, খুব কমই ছুটি নিয়েছে আজ পর্যন্ত। শাশুড়ির বুকের ব্যথাটা বেড়েছে, ওনাকে নিয়ে একবার হসপিটালেও দেখিয়ে আনলো মৌলি। এর মধ্যেই একদিন কাছেই একটা জিমে গিয়ে টাকা পয়সা দিয়ে জয়েন করে এসেছে মৌলি। তিতলি এখন বড় হয়েছে, এখন আর ও ঠাকুরমার সাথে শোয় না, ওর আলাদা ঘর হয়েছে।
ডিনার সেরে মৌলি তিতলির ঘরে গিয়ে নক করলো। দরজা ভেজানো ছিল। তিতলি বলল, মা, ভেতরে এসো। মৌলি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, কি করে বুঝলি যে আমি? মা, আমার ঘরে তুমি ছাড়া আর কেউ আসে? হুম, কিছু বলবে? না, এমনি এলাম। কেমন চলছে তোর পড়াশোনা? আর কয়েক মাস পরেই তো তোর এক্সাম। সব ঠিকঠাক চলছে। তোর বন্ধুদের খবর কি? সবাই ব্যস্ত পড়াশোনায়। একটু ভেবে মৌলি বলল, তোর বয়ফ্রেন্ড আছে তিতলি? তিতলি অবাক হয়ে তাকালো মৌলির দিকে। তারপর বলল, সে কি মা? তুমি তো দেখছি বেশ প্রোগ্রেসিভ মায়েদের মতো কথা বলছো। তা তোর কি মনে হয় আমি ব্যাকডেটেড? নয়তো কি? কি? হ্যাঁ মা, আমার বয়ফ্রেন্ড আছে। সোহম আর আমি একসাথেই পড়ি। আমরা দুজনে দুজনকে লাইক করি, একে অপরের কোম্পানি এনজয় করি। কিন্তু ব্যাস, ওই অবধি। আমি ওকে বলে দিয়েছি, এখনই আমি ফিজিক্যাল রিলেশনে যেতে পারবো না। যদি কখনো বিয়ের ব্যাপারে ভাবি তখন দেখা যাবে। অবাক হয়ে শুনল মৌলি। আজকাল ছেলেমেয়েরা কত অ্যাডভান্স, কত স্ট্রেট ফরওয়ার্ড। এসব কথা মায়ের সাথে আলোচনা করতে একটুও ভয় বা লজ্জা পায় না ওরা। মাতৃসুলভ ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ল মৌলি। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি আর বাপি কি হ্যাপি একে অপরের সাথে? এ কথা কেন বলছিস? আমার মনে হয় তোমাদের মধ্যে লাভ ব্যাপারটা শেষ হয়ে গেছে। শুধু দায়িত্ব পালন করে চলেছ তোমরা দুজনে। এসব কি বলছিস তিতলি? হ্যাঁ মা, আমি জানি তুমি হ্যাপি না এই সংসারে। আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছি, সকালে উঠলে তোমার চোখ লাল হয়ে থাকে। হয়তো তুমি সারা রাত কাঁদো। বাবাও তোমার সাথে মাঝে মাঝে খুব রুডলি কথা বলে। আমার এসব একদম ভালো লাগে না মা। অনেক হয়েছে, আমি বড় হয়েছি। তুমি আর আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। এবার একটু নিজের দিকে তাকাও। শরীরের মনের যত্ন নাও। যা করে আনন্দ পাও তাই করো। যার সঙ্গে ভালো লাগে তার সাথে সময় কাটাও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তিতলি মৌলির কোলের উপর শুয়ে পড়ল। তারপর ধীরে ধীরে বলল, মা, তুমি ভাবছো আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, তাই না? মৌলি তিতলিকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, তা ভাবছি না। ভাবছি এই বয়সে তুই কত ম্যাচিওর হয়ে গেছিস। তোর মতো করে কেন ভাবতে পারিনি আমি কোনোদিন? তিতলি আবদারের সুরে বলল, আজ আমার কাছে শোবে মা? হুম, বলে বালিশ পেতে তিতলির পাশে শুয়ে পড়ল মৌলি। পরদিন সকালে উঠে শরীরটা বেশ ঝরঝরে লাগছিল মৌলির। বাথরুম থেকে বেরিয়ে আলমারির জামা কাপড়ের তলায় চাপা পড়া ট্র্যাক স্যুটটা বের করে আনলো। তারপর স্নিকারটাও। ট্র্যাক স্যুট আর স্নিকার পরে নিয়ে মৌলি বেরিয়ে পড়লো রাস্তায়। সকালের হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগতেই মৌলি মুখ তুলে আকাশের দিকে চেয়ে দেখলো একবার। সত্যিই তো, সকালের এই সুন্দর আকাশটা বহুদিন তাকিয়ে দেখা হয়নি। একটা লাল কৃষ্ণচূড়ায় ঢাকা গাছ চোখে পড়ল মৌলির। তাই তো, কৃষ্ণচূড়া তোর প্রিয় ফুল, ভুলেই গিয়েছিল যেন। এসবের মধ্যেই একদিন ঘন্টাখানেক বুকের ব্যথায় কষ্ট পেয়ে মৌলির শাশুড়ি মা চলে গেলেন। মানুষটা চলে যেতে মৌলি অনুভব করলো মানুষটির সাথে মনের মিল না থাকলেও ওনার প্রতি একটা বিশাল কৃতজ্ঞতা বোধ ছিল ওর মনে। কারণ উনি বুক দিয়ে আগলে রেখেছিলেন এই সংসারটাকে আর তিতলিকে। তিতলির এই উন্নত চিন্তাধারা অথবা সাংস্কারিক মানসিকতার সম্পূর্ণ কৃতিত্ব ওর ঠাকুরমার। গত 11 দিনে 2-3 বার ফোন করেছে অর্ণব। মৌলি ধরেনি। শাশুড়ি শ্রাদ্ধের সমস্ত কাজ মিটলে একটা লেটার লিখলো মৌলি। অনেক ভেবে মনের সাথে যুদ্ধ করে একটা ডিসিশন নিয়েছে আজও। এতদিনে চাকরি, অফিস, পরিচিত গণ্ডি, তবু কেন যেন সেখানে ফিরে যাওয়ার একটুও টান অনুভব করেনি মৌলি গত কয়েকদিনে। তাই আজ চিঠিটা লিখে খামে ভরে নিয়ে বেরিয়ে পড়লো ও। অফিসে গিয়ে সোজা ঢুকলো ম্যানেজারের ঘরে। স্যার, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে ওর। ওখানে বসেই অর্ণবকে ব্লক করে দিল মৌলি। বাড়ি ফিরে শাশুড়ির ঘরে ঢুকলো মৌলি। ঝেড়ে পুছে পরিষ্কার করলো ঘরটা। বিছানায় নিজের পছন্দের চাদর পাতলো। শাশুড়ির সমস্ত জিনিস ওনার পুরনো ট্রাঙ্কে গুছিয়ে তুলে রাখলো। আলমারিটা ফাঁকা করে ছড়িয়ে দিল কতগুলো ন্যাপথালিন। তারপর নিজের সব জামা কাপড় ওর আর দেবোত্তমের ঘর থেকে নিয়ে এসে গুছিয়ে রাখলো আলমারিতে। পছন্দের বইগুলো গুছিয়ে রাখলো সেলফে। ডিনারের পর নিজের চাদর আর বালিশটা আনতে গেল মৌলি ওদের ঘরে। বালিশ নিয়ে চলে যেতে দেখে দেবোত্তম বলল, কি হলো আবার, চললে কোথায়? নতুন কোনো নাটক নাকি?
মৌলি হেসে বলল, হ্যাঁ, নাটকই তো চলছে বছরের পর বছর ধরে। এবার আমিও একটু শ্বাস নেব ভাবছি। আর হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যতদিন না নতুন চাকরি পাচ্ছি, দুটো কাজের লোক আর মালির মাইনাটা তুমি দিয়ে দিও। আর মুদির দোকান আর কাঁচা বাজার মিলিয়ে 1000 কুড়ি লাগবে প্রতি মাসে। আসলে দেবোত্তম বোধহয় তখনও ঠিক হজম করতে পারেনি ব্যাপারটা, তাই অত্যন্ত অবাক হয়ে বলল, ছেড়ে দিয়েছো মানে? মানে আবার কি? অফিসের কলিগ প্রপোজাল দিয়েছিল তার সাথে হোটেলে গিয়ে রাত কাটাতে। প্রপোজালটা ভালো লাগলো না, তাই অফিসটাই ছেড়ে দিলাম। ভালো লাগলো না কেন? তুমি তো ওটাই চাও, গেলেই পারতে। হ্যাঁ চাই, কিন্তু অন্যভাবে চাই, ভালোবাসার সাথে চাই। যদি কোনোদিন সেরকম ভাবে পাই তবে নিশ্চয়ই যাব। হ্যাঁ যেও, আমি বাধা দেব না। বাধা দেওয়ার জন্য ভালোবাসা দরকার হয়। রাখো তো তোমার ওই ভালোবাসার প্যানপানানি। দরজাটা টেনে দিয়ে যাও, আর লাইটটা বন্ধ করে দিয়ে যাও। নিজেই করে নাও, বলেই বেরিয়ে গেল মৌলি। মৌলি বেরিয়ে গেল ওদের 20 বছরের একসঙ্গে থাকার ঘর থেকে। মৌলি বেরিয়ে গেল এক বুক অভিমান নিয়ে, হয়তো দেবোত্তমের জীবন থেকে। পেছনে পড়ে রইল বহুদিনের সযত্নে আগলে রাখা স্মৃতি, সম্পর্ক, ভালোবাসা আর অভ্যাস। আর রয়ে গেল দেওয়ালে টাঙানো ওদের বিয়ের ছবিটা। ও নিজের ঘরে ফিরে বিছানায় বসে বুক ভরে নিঃশ্বাস নিল মৌলি। এসিটা 23-এ দিয়ে চালানো। ওই ঘরের দেবোত্তম সবসময় 28-এ চালাই এসি। গরম লাগলেও কিছু বলতো না মৌলি, অ্যাডজাস্ট করে নিত। 10 দিন হয়ে গেছে মৌলি চাকরিতে রিজাইন দিয়ে এসেছে। মৌলির দিনগুলো বেশ ভালোই কাটছিল, যদিও সকাল 9টার সময় কেমন যেন একটা শূন্যতা অনুভব করে ও। কারণ ঠিক 9টার সময় রোজ তাড়াহুড়ো করে ওকে অফিসে বেরিয়ে যেতে হতো। রোজ সকালে মর্নিং ওয়াক, বাড়ি ফিরে রান্নার লোকের সাথে রান্নাঘরে তদারকি, দুপুরে ল্যাপটপের সামনে বসে চাকরির খোঁজ, কিংবা বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য সিভি জমা দেওয়া, কিংবা ফোনে কথা বলা। বিকেলে জিম, সন্ধেবেলা মেয়ের সাথে আড্ডা, আর রাতে নিজের মতো করে বই পড়তে পড়তে ঠান্ডা ঘরে ঘুমিয়ে পড়া। সব ভালোই লাগছিল মৌলির। দুপুরগুলো মৌলির ফোন আর ল্যাপটপ নিয়েই কাটতো নিজের ঘরে। দেবোত্তম ওর ঘরে দরজা বন্ধ করে অফিসের কাজ করে, মিটিং অ্যাটেন্ড করে। আজকাল ওদের মধ্যে কথা খুব কম হয়। সংসারের কিছু প্রয়োজনীয় কথা অথবা মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ছাড়া আর কোনো কথাই বেঁচে ছিল না ওদের মধ্যে। এমনই এক নির্জন দুপুরে মৌলি দেখল রয় অ্যান্ড গুপ্তা নামের দিল্লির একটি কোম্পানি থেকে একটা মেল এসেছে। সপ্তাহখানেক আগেই এই কোম্পানিতে সিভি জমা দিয়েছিল ও। এবার আর আগের বারের মতো শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল মৌলি। রয় অ্যান্ড গুপ্তা কোম্পানি ওকে ইন্টারভিউয়ের জন্য দিল্লিতে ডেকেছে আগামী বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার, আজ মৌলির ইন্টারভিউ। হোটেলের ঘরে দাঁড়িয়ে পছন্দের নীল শাড়িটা পরে তৈরি হয়ে নিল মৌলি। আজ বহু বছর পর আবার চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে ও। কলেজের সার্টিফিকেটগুলো ধুলো ঝেড়ে গুছিয়ে ফাইল বন্দি করে নিয়ে এসেছে। গত 1.5 মাসে পুরনো বইপত্র বের করে ধুলো ঝেড়ে ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু পড়াশোনাও ঝালিয়ে নিয়েছে। দিল্লির ফ্লাইটের টিকিট এবার মৌলি নিজেই কেটেছে। রয় অ্যান্ড গুপ্তা একটি মাল্টিন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি। এরা দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে। সঠিক সময়ে ঝাঁ চকচকে 16তলা বিল্ডিং এর 10 তলায় গিয়ে থামলো লিফট। লিফটের বাইরে পা দিতেই মৌলি বুঝলো নদী থেকে একদম সাগরে এসে পড়েছে ও। কোথায় ও সল্ট লেকের অফিস আর কোথায় দিল্লির এই কর্পোরেট অফিস, একেবারে আকাশ পাতাল পার্থক্য। মৌলি বেশ নড়বড়ে পায়ে গিয়ে বসলো ওয়েটিং রুমে। একজন বেয়ারা এসে প্রথমে জল, পরে চা দিয়ে গেল। এই রুমে আরো 3টি ছেলে আর একটি মেয়ে বসে আছে। 4 জনেরই বয়স 30-এর নিচে হবে। বেশ বুদ্ধিদীপ্ত চনমনে ভাব ছেলেগুলোর মধ্যে। মৌলি জানতে পারলো একটি পোস্টের জন্য ওদের 5 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। প্রথমেই মৌলিকে ডাকা হলো ইন্টারভিউ রুমে। একটি ইউ শেপের টেবিলে 6 জন বসে আছেন। ইউ এর খোলা দিকে একটি খালি চেয়ার। মৌলি বুঝলো ওটাই ওর জন্য নির্ধারিত চেয়ার। বেশ নার্ভাস লাগছিল মৌলির। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো চেয়ারে। প্রথমেই একজন বললেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। মৌলি 1 মিনিটের জন্য চুপ করে থাকলো, গুছিয়ে নিল নিজের পরিচয় এবং কর্মজীবনের ইতিহাস। তারপর ধীরে ধীরে বলতে থাকলো। নানা রকম প্রশ্ন উত্তরের পর্ব শেষে একজন বললেন, এই চাকরিটা পেলে কিন্তু আপনাকে দিল্লিতে শিফট করতে হবে, আর কোম্পানির প্রয়োজনে আপনাকে দেশের এবং বিদেশের বিভিন্ন শহরে যেতে হতে পারে। মৌলি ভাবলো এক মুহূর্ত।
একসময় দেশের বিভিন্ন শহর থেকে চাকরির অফার পেয়েও ফিরিয়ে দিয়েছে ও। মেয়ে, বর, সংসারের কথা ভেবে। মা বাবার একমাত্র সন্তান মৌলি, তাই তাদের কথাও ভাবতে হয়েছে। মা বাবা চলে গেছেন বহুদিন। কিছুদিনের মধ্যেই তিতলিও কলেজ পাশ করে কর্মজীবনে পা রাখবে। হয়তো কলকাতা ছেড়ে পাড়ি দেবে অন্য কোনো শহরে। আর বাকি থাকলো দেবোত্তম। সে তো মৌলিকে ছাড়া থাকতেই বেশি পছন্দ করে। সবটুকু ভেবে নিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল মৌলি। 6 জনের মধ্যে 5 জন এতক্ষণ বিভিন্ন প্রশ্ন করলেও বাকি একজন একটিও প্রশ্ন করলেন না মৌলিকে। এই ষষ্ঠ ব্যক্তিটিকে অত্যন্ত চেনা লাগছে মৌলির, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় দেখেছে এনাকে। ষষ্ঠ ব্যক্তি বললেন, আমার কিছুই জিজ্ঞেস করার নেই ওনাকে। পুরো কথোপকথনটা হিন্দি আর ইংলিশেই হচ্ছিল। তারপর বললেন, আপনি প্লিজ এবার যেতে পারেন, কিন্তু খানিকক্ষণ ওয়েট করবেন ওয়েটিং রুমে। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পর একজন বেয়ারা এসে বলল, মৌলির ডাক পড়েছে মিস্টার রয়ের কেবিনে। বেয়ারাই পথ দেখিয়ে নিয়ে গেল এবং যে অফিস ঘরের সামনে এসে দরজা খুলে দিল সেই ঘরের বাইরে লেখা মিস্টার সাগনিক রয়, জয়েন্ট ডিরেক্টর। মৌলি একটু অবাক হলো, এই অফিসার ওনার কেবিনে কেন হঠাৎ ডেকে পাঠালেন মৌলিকে? বাকি 4টি ছেলে মেয়েকে তো দেখা যাচ্ছে না। ওদের কি ইন্টারভিউ হয়ে গেল? যাই হোক, ভেতরে ঢুকে মৌলি আবিষ্কার করলো ষষ্ঠ ব্যক্তি একা বসে আছেন টেবিলের ও প্রান্তে। সাগনিক রায়, নামটাও চেনা। কাছে এসে দাঁড়াতে আরো চেনা লাগছে। কেন যে মনে পড়ছে না ইনি কে। ষষ্ঠ ব্যক্তি চশমাটা খুলে টেবিলে রেখে বললেন, মৌলি, তুই সত্যিই আমাকে চিনতে পারিসনি? চশমাটা খুলতেই যেন তড়িৎ খেলে গেল মৌলির মাথায়। সাগনিক রায়, ইঞ্জিনিয়ারিং কলেজের সাগনিক রায়, মৌলির কলেজের সিনিয়র সাগনিক রায়। মৌলি উত্তেজনায় এক প্রকার চিৎকার করে উঠল, সাগনিক দা, তুমি? কি পরিবর্তন হয়েছে তোমার! সত্যিই আমি চিনতে পারিনি। ভালোই হয়েছে, আমিও চাইনি কেউ জানুক যে তুই আমার পূর্ব পরিচিত। আমি চাই তুই চাকরিটা তোর নিজের যোগ্যতায় পাস। কোথায় উঠেছিস দিল্লিতে? এই কাছেই হোটেলে। বাড়ি কলকাতাতেই? হ্যাঁ। দেবোত্তমকেই বিয়ে করেছিস? চোখটা নামিয়ে মৌলি বলল, হ্যাঁ। ফেরার টিকিট কবে? এখনো করিনি, এখানকার অবস্থা বুঝে করব। গুড, 2-1 দিনের মধ্যেই রেজাল্ট জানতে পেরে যাবি। আমাদের কোম্পানি একজন এক্সপিরিয়েন্স পার্সন খুঁজছে। সেই হিসেবে তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ বাকি 4 জন অনেকটাই জুনিয়র। আচ্ছা, মৌলি একটু থেমে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? এই কাছেই কোম্পানির কিছু ফ্ল্যাট আছে এমপ্লয়িদের জন্য, সেখানেই আছি। তোর চাকরিটা হয়ে গেলে তুইও অ্যাকোমোডেশন পাবি। এখানে দায়িত্ব অনেক বেশি, কিন্তু এই কোম্পানি সমস্ত রকম সুযোগ সুবিধা দেবে। মাথা নাড়ল মৌলি। চা খাবি? না, আজ থাক, বলে উঠে পড়ল মৌলি। পরের দিনটা হোটেলের রুমেই কাটলো। একা বসে অনেক কথা ভাবলো মৌলি, নিজেকে সময় দিল। একবার তিতলি ফোন করে জিজ্ঞেস করলো কেমন হয়েছে ইন্টারভিউ। না, দেবোত্তমের কোনো ফোন আসেনি। দ্বিতীয় দিন সকাল 10টা নাগাদ মৌলির ফোনটা বেজে উঠল। একটি আননোন নাম্বার থেকে জানালো চাকরিটা মৌলি পেয়ে গেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।